প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা শুরুটা করতে চাই ফয়েজ আহমদকে দিয়ে। বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর চাপে রয়েছে সরকার। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময়, প্রশাসন দলীয়করণ সহ কয়েকটি বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে দেশের তিনটি দল, বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা দেখতে চায় বিএনপি। জামাত নভেম্বরের শেষে গণভোট, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির। নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার কাছে তারা তাদের নিজেদের এই দাবিগুলো উত্থাপন করেছেন। এসব দাবি পূরণে ভারসাম্য রেখে কিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে তা নিয়ে চাপে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। জি, ফয়েজ আহমদ কি বলবেন? এই সরকার ডে ওয়ান থেকেই রাজনৈতিক দলগুলির চাপে আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। মাননীয় প্রধান উপদেষ্টা একদম তার শুরুর দিনেই বলেছেন, বা একদম তার দায়িত্ব গ্রহণের পরপরই বলেছেন যে সরকারের উপর যেন সবাই নজর রাখে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলি যেন নানান সময় তৎপর থাকে, সেটা একটা বিষয়। আর এখন এসে আপনি যে তিনটি দলের বিপরীতমুখী অবস্থানের কথা বলছেন বা ভিন্ন ভিন্ন অবস্থানের কথা বলছেন, এটা তো একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আপনি খেয়াল করুন, তিনটি দলই একটা অভিন্ন লক্ষ্যে তাদের বক্তব্য দিচ্ছেন। দলগুলির বক্তব্য ভিন্ন ভিন্ন রকমের, কারণ তারা তিনটি আলাদা আলাদা দল। অভিন্ন লক্ষ্যটা কি? তারা আগামী নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হোক, সেই প্রত্যাশাটা করেন। সেই জন্য তারা সরকারের কাছ থেকে কিছু জিনিস প্রত্যাশা করেন, তাই তো? এই প্রত্যাশার ক্ষেত্রে বিএনপির একরকম প্রত্যাশা থাকবে, কিছু রাজনৈতিক উদ্দেশ্যও থাকবে হয়তো। জামায়াতের একইভাবে প্রত্যাশার ধরন ভিন্ন হবে, এবং আমি বোধ করি যে একটা রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সেখানে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এনসিপির ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য। সুতরাং এই যে তিনটি দল সরকারকে পার্টিকুলার একটি ইস্যুতে, আমি বলবো নির্বাচনকে ঘিরে, বিভিন্ন বিষয় নিয়ে এক ধরনের চাপের মধ্যে রাখার চেষ্টা বলেন, বা আরো কনসাইজ ওয়েতে সেগুলি নিয়ে যেন কনক্রিট চিন্তা ভাবনা করতে পারে সরকার, সেজন্য এক ধরনের অবস্থা তৈরি করার চেষ্টা বলেন, সেটা তো খুব ইতিবাচক ব্যাপার। এখানে সরকারের যে লক্ষ্য, সরকার মাননীয় প্রধান উপদেষ্টা যেটা নিজে বলেছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচনটি তিনি করতে চান, সেই সরকারের লক্ষ্য এবং রাজনৈতিক দলগুলির যে লক্ষ্য, তার মধ্যে কোনো ভিন্নতা নেই। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলির যে সমস্ত সাজেশনস, কখনো কখনো দাবি, সেই দাবিগুলির বা সাজেশনগুলির যেগুলি সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য উৎসবমুখর একটা নির্বাচনের জন্য, ইতিহাসের সেরা নির্বাচনের জন্য প্রয়োজন হবে, সেগুলি সরকার অ্যাড্রেস করতে কোনো অসুবিধা নেই। আপনি খেয়াল করলে দেখবেন যে জামাত ইসলামী যখন সরকারের প্রতিনিধি দল, জামাতের প্রতিনিধি দল যখন সরকার মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বসেছেন, সে সময় তারা ইভেন এরকমও বলেছেন, যদি প্রশাসনে থাকা কোনো ব্যক্তি যাকে মনে হয় যে আমাদের লোক, তার কারণে নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট হতে পারে, আপনারা তাকেও সরিয়ে দিবেন, আমাদের কোনো আপত্তি নেই। ভেরি পজিটিভ স্টেটমেন্ট, তাই না? একই সঙ্গে বিএনপিও কিন্তু এই নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনের জন্যই তাদের নানান রকম সাজেশন। এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু উপদেষ্টাদের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে, এবং কিছু নামও এসছে, এবং নাম না আসলেও কোন দল কাকে বাদ দিতে চায় এটা কিন্তু আমি আপনি সবাই জানি, তার মানে অফিশিয়ালি না, কিন্তু জানি আমরা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে উপদেষ্টাই থাকে না। না, তার মানে কি দাঁড়িয়েছে? তার মানে দাঁড়িয়েছে যে জনাব ফরিদদের দলের কিছু লোকজন কেউ ধারণা করে, সত্যিকার অর্থে বলতে যখন উপদেষ্টা পরিষদ গঠন হয় তখন ওনাদের দলই গঠন হয়নি। তাহলে সেখানে পরিষ্কার যেটা বোঝা যায় যে দুজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে কথা বলে, পরিষ্কার। আচ্ছা, এই দুইজন বাদে উপদেষ্টা পরিষদে আর বাদ বাকি যত সদস্য আছে, সব সদস্যই তো আমাদের রাজনৈতিক দলগুলির পরামর্শের ভিত্তিতে এসে মনোনীত। আমি বলবো তাদের পরামর্শ, তাদের দেয়া তালিকা থেকে হয়েছে। সেক্ষেত্রে আবার এই উপদেষ্টাদের যদি অতীতের কর্মকাণ্ড বলেন, তাদের অধিকাংশের লেখালেখি, বক্তব্য, বয়ান, বিবৃতি, সেসবের যদি অ্যাফিলিয়েশন দেখেন, তারা সবসময়
এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন। আপনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রে সবাইকে অভ্যুত্থানের চেতনা বা সবাইকে এইভাবে রাজনৈতিক চিন্তা এভাবে আপনি করতে পারবেন না। কখনো কখনো খুব টেকনিক্যাল জায়গা আছে, এমন মানুষকে আপনার নিতে হবে যে চিন্তার জায়গা থেকে কখনো ফেসিবাদী চিন্তা ভাবনা ধারণ করেন না, পোষণ করেন না, কিন্তু সে টেকনিক্যাল মানুষ, তার এই জায়গায় এক্সপার্টিস আছে, সেটা ব্যবহার করবে সরকার। সেটা একটা উপদেষ্টা পরিষদ গঠনের ভিন্নতার জায়গা থেকে আমি বলছি। এর মানে আপনি বলতে চাচ্ছেন সব মিলে সরকার কোনো চাপে নেই? ডেফিনেটলি সরকারের এখানে কোনো চাপে থাকার কোনো কারণ নেই। আবার সরকার প্রতিদিনই চাপ অনুভব করে, সেটা নাগরিকদের কাছে যে দায়বদ্ধতার চাপ। একটা দারুণ নির্বাচন দেওয়ার কথা সরকার বলছে, সেই চাপ থেকে সরকার এক মুহূর্ত চাপ মুক্ত মনে করে না সেই জায়গাটাই। আসলে 3 দলের অভিযোগের ধরন ও অবস্থান বিষয়ে স্পষ্ট হয়, তারা শুধু সরকারের উপর নয়, আসলে পরস্পরের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছে। নির্বাচনের আগে প্রশাসনিক প্রভাবের প্রশ্নে একে মানে একটা অঘোষিত, আমরা বলবো, প্রতিযোগিতা দৃশ্যমান হচ্ছে সব দলের মধ্যে। এই যে বিশেষ করে প্রশাসনের ব্যাপারে আপনার দল বলছে এক ধরনের কথা, আপনার দল বেশি দোষারোপ করছে জামাত এবং বিএনপিকে। বিএনপি কিছুটা দোষারোপ করছে, আবার জামাতও বিএনপিকে দোষারোপ করছে। এই যে পরস্পরের উপর দোষারোপের প্রতিযোগিতা অথবা একটা অঘোষিত একটা চাপ প্রয়োগ করার দলগুলির মধ্যে, কেন এতে কি দলগুলো লাভবান হচ্ছে না মানুষ বিভ্রান্ত হচ্ছে? এটা মানুষ বিভ্রান্ত না, মানুষকে আসলে রাজনৈতিক দলের একটা কাজ হচ্ছে মানুষকে প্রতিনিয়ত তথ্য দিয়ে যাওয়া, সত্য বলে যাওয়া, মানুষের পক্ষে থাকা। তো সেই জায়গা থেকে ধরেন বাংলাদেশ যে পুরনো পথে ছিল, ওই পুরনো পথেই বাংলাদেশকে টেনে নিয়ে যেতে চায় পুরনো রাজনৈতিক দলগুলো। সেজন্যই ধরেন মনে করেন যে প্রশাসনের মধ্যে ভাগ বটোয়ারা হয়েছে 60-40, 70-30, 50-50, যার যেখানে যতটুকু শক্তি আছে। স্টেক ভাগ বাটোয়ারা, স্টেক ভাগ বাটোয়ারা শব্দটা আমরা গণঅভ্যুত্থানের পরে নতুন করে শিখছি আর কি, এটা আমরা আগে জানতাম না, নতুন করে বাংলাদেশের মানুষ আশা করি শিখছে। তো এবং অন্যান্য জায়গাতেও এটা হয়েছে। এখন নির্বাচন সামনে রেখে এটা তো খুব কমন ব্যাপার যে সাধারণত নির্বাচনের আগে আগে যখন তফসিল হয় কিংবা তফসিলের পরপরই কিংবা তফসিলের আগে আগেই প্রশাসনের একটা রদবদল হয়, যাতে করে যে যেখানে আছে সে যাতে ওই জায়গাটাতে যে সেট আপটা করছে ওই সেট আপকে সে যাতে নির্বাচনকে প্রভাবিত করতে কোনো কাজে লাগাতে না পারে। নতুন একটা জায়গায় দিলে সেট আপ হতে একটু টাইম লাগে, তাতে করে ওই সেট আপ করতে করতে নির্বাচনটা হয়ে যায়, তখন সে রেগুলার ডিউটি পালন করে কিংবা রুটিন ডিউটি পালন করে। তো এই জন্য ধরেন এইটা একটা খুব কমন ব্যাপার। কিন্তু অন্য জায়গাগুলো থেকে যদি দেখেন, এইটা সবার কমন দাবি, কিন্তু অন্য জায়গাগুলো থেকে যদি দেখেন, ফয়েজ ভাই যেটা বললেন যে নির্বাচন সুষ্ঠু হোক, এটা সবাই চায়, এটার ব্যাপারে কোনো আপত্তি নেই, এই কথাতে এটা আমরাও চাই। কিন্তু নির্বাচন সুষ্ঠু করার জন্য যে দাবিগুলো অন্য দলগুলো দিচ্ছে, সেটা আসলে আমরা যেটা দেখি যে এটা তাদের দলীয় দাবি। আমরা যে দাবির কথা বলছি, আমরা সরকারের কাছে যে আলোচনাগুলো করেছি, এটা আসলে ন্যাশনাল দাবি। জুলাই সনদ কি হবে? জুলাই সনদ যে কি এইভাবে রেখে আমরা ইলেকশনে যাব, তাহলে তো জুলাই সনদ বাস্তবায়ন হবে না, কিংবা হলেও সেটা একটা আইনি এবং সাংবিধানিক জটিলতার মধ্যে পড়বে পরবর্তীতে। কিংবা ধরেন হইতেছে ইলেকশন কমিশনের উপরে অনেকখানি অনাস্থা তৈরি হয়েছে। আমরা বহুদিন আগে থেকে আমরা বলতেছি, বেশ কয়েক মাস আগে থেকে, যে নির্বাচন কমিশনটা গঠন হয়েছে পুরনো আইনে, 22 সালের আইনে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেই সার্চ কমিটি করে। সার্চ কমিটি আমরা সেই দিনই হঠাৎ করে আমরা আলাপ করতে করতে দেখলাম যে আচ্ছা সার্চ কমিটিতে কারা ছিল একটু দেখি। তো দেখলাম যে বেশিরভাগই হচ্ছে বিএনপি এবং জামাতের সাথে অ্যালাইড, আইদার হইতেছে সচিব অথবা কোনো পিএসসি চেয়ারম্যান ছিলেন, অথবা মহাহিসাব নিরীক্ষক ছিলেন, অথবা বিচারপতি ছিলেন। এটা স্পষ্ট তো, সার্চ কমিটি আসলে ওইভাবে কি করেছে আমরা জানি না, কিন্তু বাস্তবতা হলো সেটা হলো দলের চয়েজে হয়েছে। তো স্বাভাবিকভাবে দলের চয়েজে যখন হয়, এবং ধরেন মানে তারা যখন আবার আমাদের সাথে যেটা হচ্ছে, যে শাপলা নিয়ে আমাদের সাথে যেটা করা হচ্ছে, যেভাবে শাপলা আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমাদের সাথে বৈমাত্র আচরণ করা হচ্ছে, বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে সন্দেহ জাগে যে নির্বাচন কি তারা শেয়ার করতে পারে। এখানে পরিচালক আপনার দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা বলছেন সে পুরনো ধাঁচেই চলছে। আমরা লক্ষ্য করছি যে প্রশাসনে কে ছাত্রদল করতো, কে শিবির করতো, এই ভাগাভাগিটা কিন্তু প্রচুর চলছে। আওয়ামী লীগের আমলে তো এটাই ছিল। লাভ কি হলো? এটাই প্রশ্নটা তো এখানে। দক্ষতা, নিরপেক্ষতা, যোগ্যতাকে সামনে না এনে সে যে পার্টি করুক না, অসুবিধা নেই, কিন্তু দক্ষতা যোগ্যতাটা দরকার, তো সেটা কিন্তু সামনে আসছে না। ব্যাপারটা ওইখানেই, মানে ধরেন এই প্রত্যেকটা জায়গাতে আমরা যেমন, আমার খুব স্পষ্ট মনে হচ্ছে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের আলাপ চলতেছে একদম শুরুর দিকে, তখন তো সবকিছু গরম, তখন যে কোনো স্বপ্নের কথা খুব
অকপটে বলা যায় জি, জি। এবং মনে হয় যে এই স্বপ্নের কথা বললে মানুষ হাসবে না। হুম। এখন যেমন কিছুটা আবার পরিস্থিতি যেহেতু প্রায় জি। ডাউন হয়ে গেছে, এখন হুম। স্বপ্নের কথা বললে মানুষ হাসে, এই জন্য অনেক কথা বলা যায় না। তো তখন আমরা অনেকবার এটা আলোচনা করেছি, বক্তৃতার মধ্যে বলেছি, ফেসবুকে লেখালেখি করেছি যে ভিসি নিয়োগ দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিসি নিয়োগের একটা বিধিমালা তৈরি করে, হুম, হুম, হুম। একটা নীতিমালা তৈরি করে, নীতিমালা অনুযায়ী যে ইচ্ছা সে ভিসি হোক, কিন্তু তার যাতে আসলে সে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসে, সে কোন দল করে, কোন মতের, এইটা যাতে বিবেচ্য না হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটা শেষ থাকেনি পর্যন্ত আর কি। সেটা হয়নি, সেই আগের আগের মতো। পদ্ধতিতেই জি। নিয়োগগুলো হয়েছে। খেয়াল করে দেখেন, এই ভিসি একটা উদাহরণ, খেয়াল করে দেখেন প্রত্যেকটা জায়গাতে আগের পদ্ধতিতেই নিয়োগটা জি, হয়েছে। জি। মানে এইটা ভাবার কোনো কারণ নেই, দলীয় পরিচয়টা সবচেয়ে আগে আসছে। এইটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের নিয়োগ পদ্ধতি কিংবা আমাদের চলার যে পদ্ধতিগুলো ভালো ছিল, জি। শুধু আমরা বাজে লোকগুলোকে জি, জি। দিয়েছি, সেটা কিন্তু না। না। আপনার পদ্ধতিটা যদি বাজে লোকগুলোকে বসানোর মতো করে ম্যাচ না করে, তাহলে হাসিনা এটা করতে পারেনি। Right. তার মানে আপনি যখন এই লোকগুলোকে রিপ্লেস করবেন, তখন আপনাকে পদ্ধতিটাও নতুন করে গড়ে তুলতে হবে। Right. এখন এইখানে আমরা টের পাই যে হয়তোবা সরকারকে সবাই এইভাবে সহযোগিতা করে নাই। হুম। রাজনৈতিক দলগুলো খুব দ্রুত তাদের স্টেক নিতে গেছে, হুম। দ্রুত তাদের লোকদেরকে এখানে পজিশন করে ওই জায়গাটা তারা দখল করছে। এবং আরেকটা জিনিস এবং যেটা মজার হচ্ছে, ব্যাপার এখন আবার একজন আরেকজনকে দোষারোপ হ্যাঁ, করে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, নিজেরাই করেছে। যে ধরেন পুরা ১ বছর টানা হচ্ছে কি বলে, এনসিপি কে কিংস পার্টি বলা হয়েছে। হুম। এনসিপি কে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে কিংস পার্টি বলা হয়েছে, নাগরিক কমিটি ছিল আগে। এবং এখন এসে দেখা যাচ্ছে প্রশাসনের কোথাও এনসিপির কোনো লোক নেই। কিন্তু আমাদের ওই জিনিসটা ঢেকে দেওয়া হইছে যে হুম। সরকার তো আসলে ধরেন একটা জি, জি। সুপারফিশিয়াল, কিন্তু রাষ্ট্র তো ভেতরে চালায়, তো জিনিসটা রাষ্ট্র। হুম। তো রাষ্ট্র তো আগের কাঠামো অনুযায়ী চলতেছে, আগের ফরমেশনেই সংকটটা চলতেছে। ওইখানেই। সংকট ওইটাকে আসলে আনফোল্ড করতে দেওয়া হয়নি। যদি ওটা আনফোল্ড করতে পারতাম আমরা, জনগণের সামনে আনফোল্ড হইতো, তাহলে বেসিক্যালি আমরা রাষ্ট্রের সংস্কারের দিকে যাত্রা শুরু করতে পারতাম। ফয়জাম, নির্বাচন নিয়ে এখনো সংশয় কাটছে না, সাধারণ মানুষ স্টিল নাও, এবং আপনি নিশ্চয়ই এই প্রশ্নের সম্মুখীন হন, নির্বাচনটা হবে তো? হ্যাঁ, হই। আমার প্রশ্ন আপনার কাছে, আমরা এই প্রশ্ন মুখোমুখি হই কেন? আমরা এই প্রশ্নের মুখোমুখি হই প্রধানতম যে কারণ, সেটা হচ্ছে যে এই সরকারটি যখন গঠন করা হয়, সেই গঠন করার সময় আমাদের সরকার গঠন প্রক্রিয়ায় যারা ছিলেন রাজনীতিবিদরা, তারা কেউ সরকারের মেয়াদটা ঠিক করে দেননি, নাম্বার 1। নাম্বার 2, আমাদের সংবিধানে এই ধরনের সরকারের কোনো ব্যবস্থা নেই। আমাদের সংবিধানে এই ধরনের অবস্থা তৈরি হলে কতদিনের মধ্যে নির্বাচন হতে হবে তার কোনো বাস্তবতা নেই। নাম্বার 3, আমাদের দেশে খুব বেশি দিন না, মানে 1 দশক আগে বা 1.5 দশক আগে আমরা দেখেছি যে 3 মাসের জন্য একটি সরকার দায়িত্ব পালন করে 2 বছর পর্যন্ত কাটিয়েছে, এবং সেটা সেনা সমর্থিত এক ধরনের মানে জুলুম নির্যাতন বা ডিপলিটিসাইজের অনেক ব্যাপার ছিল। সেগুলিতে একটা তিক্ত অভিজ্ঞতা আছে মানুষের, পলিটিশিয়ানদের। সেই কারণে অনেক বিবেচনাতেই এই অতীত এক্সাম্পলগুলি বা বাস্তবতার যেই নিরিখে বিশ্লেষণ, সেক্ষেত্রে মানুষের মনে এক ধরনের সংশয় বোধ আছে। একটা সংশয় কিন্তু নেই, এখানে একটা যোগ করে দিই হ্যাঁ। আপনাকে, একটা সংশয় কিন্তু নেই। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন আমি ওই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন চাচ্ছে না, এইটা কিন্তু মানুষের মধ্যে নেই। আমি ওই জায়গাটা, এরা মনে করে এই সরকার এখন নির্বাচনের ব্যাপারে খুব ফার্ম ডিসিশনে রয়েছে। আমি ওই জায়গাটা, এরপরে কেন প্রশ্নটা আসছে? আমি ওই জায়গাটা যাচ্ছি। এখন ওই যে জায়গাটা প্রশ্নটা আসছে, প্রশ্নটা আসার ক্ষেত্রে আমরা জনপরিসরে ঠিক নির্বাচনটাকে আমরা যতটা না আলাপ করছি এইভাবে, নির্বাচনটাকে ঠিক মানুষের কাছাকাছি কতটা নিয়ে যেতে পেরেছি। পলিটিক্যাল পার্টিগুলি যতই তার কেন্দ্রের, আমি মনে করি একমাত্র জামাতই হচ্ছে মনে হয় তৃণমূলে খুব নির্বাচন নিয়ে তৎপর আছে, আর কেউই নির্বাচন নিয়ে তৎপরতা তৃণমূলে নেই। সবাই কে নমিনেশন পায়, কাকে ফোন দেয়, এই কাজে ব্যস্ত আছে। তৎপরতা যে ভোটারদের ধারে ধারে যাওয়া, সেটা এখনো খুব বড় মাত্রায় শুরু হয়নি। এর ফলে মানুষ নির্বাচনী একটা আবহাওয়ার মধ্যে যে ঢুকে যাওয়া, সেটা হয়নি হয়তো। কিন্তু একই সঙ্গে পলিটিশিয়ানরা এবং নাগরিকরা এইটা বিশ্বাস এবং আস্থা রেখেছে যে প্রফেসর ইউনূস যেই বক্তব্যটি দিয়েছিলেন যে উনি দায়িত্ব গ্রহণের 4 মাস পর যে ডিসেম্বর, মানে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে দেশে, সেই টাইম ফ্রেমের মধ্যেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, এবং উনি পরিষ্কার করে দিয়েছেন ফেব্রুয়ারির 15 তারিখের পর এক মুহূর্ত এই সরকার, প্রফেসর ইউনূস থাকবেন না। সুতরাং এটা পরিষ্কার যে এই সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে। এবং আপনি যদি খেয়াল করেন যেই ঢঙ্গে বা যেভাবেই হোক,
আজকেও কয়েকটি কাগজে প্রতিবেদন বেরিয়েছে, বা একটি কাগজে অ্যাটলিস্ট প্রতিবেদন বেরিয়েছে, সচিবালয় থেকে সর্বত্র একটা বিদেয়ী আমেজ তৈরি হয়েছে। বিদেয়ী আমেজ মানে চলে যাব করুণ সুর, বিষয়টা এরকম নয়। বিদেয়ী আমেজ মানে যারা এই সরকারের লোকজন যে ধরনের বিভিন্ন হ্যাঁ দেখেছি সুর, মানে ওনারা করুণ ভাবে হয়তো বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে যেই ধরনের কার্যক্রমগুলি হাতে নিয়েছে চেষ্টা করছে যে তাদের মেয়াদের মধ্যে এগুলি শেষ করে দেওয়া। সুতরাং এই যে আপনি র্যাপ আপ করার একটা প্রক্রিয়া যে চলছে, এটা তো নির্বাচনী বার্তা দেয়। নির্বাচন কমিশনের যে তৎপরতা, গতকালকে আপনি যদি খেয়াল করে থাকেন আপনি দেখবেন, আমি জানি না আপনার আলোচনার বিষয়বস্তুতে এটা আছে কিনা, যে আরপিও সংশোধন হয়েছে। সুতরাং আরপিও সংশোধনও একটা বড় ধরনের ইঙ্গিত দেয় যে আমরা একদমই নির্বাচনমুখী। আমার মনে হয় এটা নিয়ে বড় ধরনের নির্বাচনমুখী, এতে কিন্তু সাধারণ মানুষের কোনো সন্দেহ নেই। আমি বুঝতে পারছি কেন, এরপরও কি কারণে সন্দেহটা? ওই যে আগে বহুবার এ জাতির চুন খেয়ে জিহ্বা পোড়ার অভ্যাস আছে, এখন দই দেখলো ভয় লাগছে, এটা হইতে পারে। ফরিদুল হক, আমরা এই টকশোতে বারবার যে কথাটা বলে আসছি সেটা হলো একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির দায়িত্ব সবচেয়ে বেশি। এর কারণও রয়েছে। আমাদের প্রশাসনে ফ্যাসিস্টের দোষরা বহাল তবিয়তে রয়েছে, তারা কি করে আমরা জানি না। পুলিশ এখনো দুর্বল। কাজে সব মিলিয়ে আসলে দায়িত্বটা রাজনৈতিক দলগুলো। এবং অনেকেই বলছেন যে, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মন্তব্য করছেন যে রাজনৈতিক দলগুলো না চাইলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। কিন্তু এই নির্বাচনের আগেই এই রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে যেভাবে সহিংসতা নেমে পড়েছে, তাতে জনগণের মধ্যে আতঙ্ক, আশঙ্কা জন্মাটাই স্বাভাবিক যে আসলে নির্বাচনটা কি দাঁড়ায়। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে অনেক খেলোয়াড় নেমে পড়ে, এই কারণেই সম্ভবত এই সংশয়টা রয়েছে। কিন্তু এই সংশয়টা কিন্তু আপনারা দূর করতে পারেন। রাজনৈতিক দলের ইচ্ছা করলে কিন্তু খুব সহজেই এই সংশয়টা দূর করতে পারে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো সেই কাজটি কি করছে? না, আমরা একেবারে যে খুব প্রিসাইজলি সেই কাজ খুব ভালোভাবে করতে পারছি, ব্যাপারটা এরকম না, এটা আমি দাবি করব না। এখন যেটা হয়েছে যে আমাদের ওই মানে রাজনৈতিক দলগুলোর ভেতরে, পুরনো রাজনৈতিক দলগুলোর ভেতরে মানে রাজনীতিকে তারা দলীয় স্বার্থ হিসেবে অলওয়েজ দেখে অভ্যস্ত। অলওয়েজ দলীয় স্বার্থটাই হচ্ছে প্রধান, কখনো কখনো ব্যক্তি স্বার্থ দলগুলোর মধ্যে। কিন্তু দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যাশনাল স্বার্থ বলে যে ব্যাপারটা থাকে, ন্যাশনাল ইন্টারেস্ট, ওই জায়গাটাতে যে আমাদেরকে কখনো কখনো কম্প্রোমাইজ করতে হয়, এই প্র্যাকটিসে আমাদের রাজনৈতিক দলগুলো অভ্যস্ত না। দেখেন যে সংকটটা আসলে তৈরি হয়েছে, মূলত এই সংকটটা কিন্তু জুলাই সনদকে কেন্দ্র করে। জুলাই সনদের জায়গায় যদি আমরা মোটা দাগে একমত হইতে পারতাম, অন্য বেশিরভাগ জায়গায় নিয়ে আলোচনা কম হইতো বলে আমার ধারণা। আচ্ছা ঠিক আছে, আমরা এই জায়গাটাতে একমত হয়েছি, ওই জায়গাগুলো নিয়ে আমরা এত কনসার্ন না, আমরা একটা নিউ স্টার্ট করি। কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা আসলে একমত হইতে পারতেছি না, কিংবা হইতে পারিনি এখন পর্যন্ত। এই জায়গাটা প্রচুর ধরেন টানা হেঁচড়া হয়েছে। এখন মানে কেন সনদের ব্যাপারটা আমরা বারবার বলি, কিন্তু কেন সনদটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আপনি যে ডেমোক্রেসির প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিস করার জন্য যে মাঠটা, এই মাঠটা তো আগে তৈরি করতে হবে। আপনি হাসিনা আপনাকে যে মাঠটা দিয়ে গেছে ওটা তো ধ্বংসপ্রাপ্ত, ওই মাঠে তো আপনি ডেমোক্রেসি প্র্যাকটিস করতে পারবেন না। কিন্তু ওই মাঠের দায়িত্ব যদি আজকে আপনি যে কাউকে বুঝাই দেন ওই অবস্থায়, তাহলে আরেকজন হাসিনা তৈরি হওয়ার আশঙ্কা রয়ে যায়। এই কারণে আমরা বলছি যে আগে মাঠটা সবাই মিলে ঠিক করি, কারণ কোনো একটা দলের পক্ষে এই মাঠটা ঠিক করা সম্ভব না। এবং কোনো একটা দল নিজে উদ্যোগী নিয়ে যদি মাঠটা ঠিক করতে যায়, তখন স্বাভাবিকভাবে অন্য দলগুলো তাকে টেনে রাখার চেষ্টা করবে। এটা খুব বাংলাদেশের কালচার। তো সেই জায়গা থেকে, একটা নিরপেক্ষ জায়গা থেকে, কিংবা সবার সমর্থনে এমন একটা সরকার আছে, এবং যেই সরকারের সাথে আবার গণ অভ্যুত্থানের লেজিটিমেসিটা আছে, তা সে হচ্ছে উপযুক্ত ফোরাম কিংবা উপযুক্ত সরকার, যে আসলে মাঠটা ঠিক করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে। তো এই জায়গাতে ধরেন কিছু কমন রুলস তো আপনাকে সেট করতে হবে, যে আপনি যদি দাগ পার করে বল থ্রো করেন তাহলে বলটা নো বল, এটা তো রুলস সেট করতে হবে। এবং আপনি যদি এই বাইরে থেকে বলটা বাইরে থেকে যায় তাহলে এটা হোয়াইট বল, এবং এই স্টাম্পে লাগলে বোল্ড হবে, কিংবা পায়ে স্টাম্পের সামনে পা থাকলে এলবিডব্লিউ হবে। এই রুলসটা তো সেট করতে হবে। তো এখন আপনি বলবেন ডেমোক্রেসিতে আমরা যেতে চাই, কিন্তু ডেমোক্রেটিক রুল বলে সারা পৃথিবীতে 300, 400, 500 বছর ধরে যে সমস্ত আইডিয়া এবং যে সমস্ত
রুলস প্র্যাকটিস হয়ে আসতেছে সেটা আপনি মানবেন না, তখন তো আসলে সংকটটা তৈরি হবে। কারণ আমরা তো প্রত্যেকটা জায়গাতেই আলোচনাগুলো কিন্তু করেছি। এখন এখন সরকার যে রুলগুলি তৈরি করেছে বা আগে রয়েছে সেগুলো মানলে কিন্তু যথেষ্ট। এখন নির্বাচনের মধ্যেও ধরেন অনেকগুলো, এখন নির্বাচনের যে সংকটটা, নির্বাচন সংকট হচ্ছে যে আপনি পুরনো সিস্টেমে নির্বাচন করবেন না নতুন সিস্টেমে নির্বাচন করবেন, এই সংকটটা তো রয়ে গেছে। এখন সংকট আরেক জায়গায় রয়েছে, আমি আপনার শেয়ার করি একদম সরাসরি। সেটি হলো এখন মানুষ অনেকে ভাবছে যে বুথ দখল হয়ে যেতে পারে। বুথ দখল হবে না, এটা আমরা জনগণকে বিশ্বাস করাতে পারছি না কেন? এটা তো রাজনৈতিক দলগুলোর না, লেকিং। নিশ্চয়ই এটা রাজনৈতিক দলগুলোর তো লেকিং। এটা কিন্তু এখন সরকারের ধরেন এখানে যাদের কিছু নাই। এবং যারা পেশি শক্তির রাজনীতি প্র্যাকটিস করে অভ্যস্ত, তাদেরকে প্রধানত জি। দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। রাইট। তাদেরকে প্রধানত দায়িত্ব জি। নিয়ে, যেমন আমি অনেক জায়গাতে এই কথা বলেছি, অনেক দলদের, যে আপনারা এই যে পলিটিক্যাল ইকোনমির যে চাঁদাবাজি দখলবাজি, আসেন সেটাও আমরা ঐক্যমত কমিশনে আলাপ করি যে এটা কিভাবে আমরা বন্ধ করি। তো রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে, তো অন্য কেউ করবেন। অন্য কেউ করতে গেলে তো আপনার তখন আবার আপনি বিরাজনীতিকরণের শিকার হবেন, যেটা ফায়েজ ভাই বলছিলেন। এটাই তো হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ফরিদুল হক, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আগামী নির্বাচনে ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে, এটা অনেকেরই মতামত, বিশেষজ্ঞদের মতামত, সাধারণ মানুষের মতামত। বিশ্লেষকরা বলছে যে পুরনো হিসাব আর মিলবে না, নতুন হিসাব শুরু হয়েছে। ফয়েজ আহমদ, আপনি এখন সরকারে রয়েছেন, কিন্তু আমি আপনাকে জানি মূলত একজন মাঠের সাংবাদিক হিসাবে, এবং সেই সাংবাদিকতা আবার রাজনৈতিক সাংবাদিকতার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। রাজনৈতিক দল এবং নেতাদের খুব কাছ থেকে দেখার আপনার সুযোগ হয়েছে, এবং এখন অনেকটা আরো সুযোগ তৈরি হয়েছে, যদি হওয়ার কথা ছিল না, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের কারণে আপনারা তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেশেন এবং আপনি মাঠের খুঁজো রাখেন। আমরা একটা কথা বলি যে শিক্ষকতা এবং সাংবাদিকের পাশা বলে ছাড়া যায় না। হ্যাঁ, সেই অর্থে আপনার কি মনে হয় আসলেই ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে? হ্যাঁ, প্রথমত ভোটের হিসাব তো ভোটার তালিকাতেই পাল্টে গেছে। গতবার যে সংখ্যক ভোটার ছিল, এবার সেই সংখ্যক ভোটার নেই। 40% ভোট হয়েছে 18 থেকে 28 বছর। সো এটা তো একটা বড় পরিবর্তন। আরেকটা হচ্ছে আপনি আমাকে নানান বিশ্লেষণ দিয়ে যেদিকে ইঙ্গিত করছেন সে আলাপ না করলেও আমি যে আলাপটা করতে চাই, সত্য কথা বলতে আমরা ভোটারের চরিত্র নিয়ে যে আলাপটা এখন করছি, এই আলাপটা আমরা একেবারে বাতাসের উপরে করছি। আমাদের কাছে কোনো ধরনের স্যাম্পল নাই। আমরা জানি না গত 15 বছরে ভোটারদের চরিত্র কি হয়েছে, ভোটাররা কাকে ভোট দিতে চায়, এটা আমরা জানি না, সিম্পলি জানি না বললাম না। যে কারণ গত 15 বছরে ভোট দিতে পারেনি। আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো যে ছাত্রলীগ করে নৌকায় ভোট দিতে চায়, সেও ভোট দিতে পারেনি। নৌকায় ভোট দিতে প্রত্যাশী সেই লোকও ভোট দিতে পারেনি। সুতরাং গত যে নির্বাচনগুলি শেখ হাসিনার আমলে হয়েছে, সেই নির্বাচনগুলি বিশেষত ওই নির্বাচনগুলির ফলাফল দিয়ে কোনো ধরনের অ্যাসেসমেন্ট তৈরি করা যে কোনো গবেষকের জন্যই, যে কোনো বিশ্লেষকের জন্যই রিস্কি হয়ে যাবে। এটা ভুল তো হবেই। সো আমাদের কাছে সত্যিকার অর্থে কোনো ধরনের এক্সাম্পল নেই, আমাদের কাছে কোনো ডেটা নেই। আমরা ডেটার বাইরে গিয়ে ভোটারের চরিত্র নিয়ে কেউ 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনকে একটা এক্সাম্পল হিসেবে ধরতে চায়। আচ্ছা, কেউ 4টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে আগামী নির্বাচনের ট্রেন্ডের জায়গায় ফেলতে চায়, এটা যেমন সত্য। কেউ আবার একই সঙ্গে বলছেন যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে যদি প্রভাব পড়তো, তাহলে এর আগে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিপিরা ছিল তাদের দল ওভাবে মানুষের কাছে অবস্থান করতে পারেনি, সেটাও একই সঙ্গে সত্য। দুটোর কোনোটাকেই উপেক্ষা করার কোনো জায়গায়, আমি বলছি উপেক্ষা করার কোনো জায়গায় আপনি, এটা তো সত্য যে
এই ট্রেন্ডটা সোসাইটির নানান জায়গায় নানানভাবে প্রভাব তৈরি করছে। অ্যাটলিস্ট ডিসকাশনে, অ্যাটলিস্ট আপনি এটাকে উপেক্ষা করার জন্য হলেও, এটাকে আপনি ডিনাই করার জন্য হলেও আপনাকে এটা নিয়ে আলাপ করতে হচ্ছে তো। সুতরাং পলিটিক্যাল ল্যান্ডস্কেপে এটা একটা মাত্রা যোগ করেছে, আপনি যেভাবেই বিবেচনা করেন না কেন। বাট একই সঙ্গে এটাও ট্রু, এই ঘটনার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক ওঠানামার সূচক, আমি মনে করি না ব্যক্তিগতভাবে ওঠানামার সূচক এতটা প্রভাব ফেলবে যে সব ওলটপালট হয়ে যাবে, হবে না হয়তো। কারণ আপনি যদি এভাবে চিন্তা করেন, যেহেতু আপনি ছাত্র সংসদের নির্বাচন নিয়ে আলাপ করছেন, আপনি নাম মুখে নিতে চান আর না চান, এটা আপনি জামাতকে ইঙ্গিত করেন যে তারা কিছুটা এগিয়েছে, তাই তো? আর এটার নেতিবাচক প্রভাবের সবচেয়ে বেশি শিকার কি হতে পারে আপনি ইঙ্গিত করবেন সেটা বিএনপিকে। এখন দেখুন 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে এসে জামাত তার নানান জায়গায় প্রভাব আমি ইতিবাচক করতে বলছি, প্রভাব বিস্তার করে তার রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনেক জায়গা হলেও খুব ভালো ভালো অ্যাকসেপ্টেন্স হয়তো তৈরি করতে পেরেছে। অপরদিকে আপনি যদি বিএনপির রাষ্ট্র চালানোর অভিজ্ঞতার দিকটা বিবেচনা করেন, বিএনপির রাষ্ট্র পরিচালনা পদ্ধতির ইডিওলজিক্যাল অবস্থান আপনি দেখেন, আইডিয়ালি বিএনপি তার গঠনতন্ত্রের জায়গা বা তার ইশতেহারের জায়গা, তার ইভেন সর্বশেষ 31 দফার জায়গাগুলি যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে বিএনপি ওই দিক থেকে অনেক বেশি আগানো। আবার আপনি যদি এভাবেও চিন্তা করেন, বিএনপির যে টপ লিডার জনাব তারেক রহমান দেশে নেই, উনি দেশে আসার পরে তার পুরো দল যেভাবে নির্বাচনের সঙ্গে ইনভলভ হবে, সেক্ষেত্রে আমরা হয়তো উনি আসার আগ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতাকে যেভাবে বিবেচনা করছি সে বিবেচনা থাকবে না, হয়তো থাকবে না, আমি যেটা বলছি। সুতরাং আগামী নির্বাচনের আগে আমাদের ভোটারদের মনোভাব নানান পর্যায়ে পরিবর্তনের ব্যাপক সম্ভাবনা আছে। এবার আরো একটা মজার জিনিস আমি আপনাকে বলি, আমার ভাইয়ের হয়তো ভালো লাগবে এটা শুনলে। সেটা হচ্ছে আমাদের পুরনো পলিটিশিয়ানদেরকে আমরা প্রায়শই দেখি ইয়াংদেরকে ওনারা কেন জানি মনে করছেন যে এরা অটোমেটিক্যালি এনসিপি। হ্যাঁ হ্যাঁ, ওরা এনসিপি, স্কুল কলেজ ইউনিভার্সিটি ওরা এনসিপি এভাবে বলছে, অথচ এনসিপির একজন লোকও, তাদের এনসিপির আমি যতদূর জানি এনসিপির কোনো রিক্রুটমেন্ট পলিসি নেই যেটা জামাত শিবিরে রয়েছে। এনসিপির একজন লোক হয়তো ওই ছেলের কাছে পৌঁছায়নি, খেয়াল করবেন। কিন্তু ওই ছেলে ইতিমধ্যে 3 বার শুনেছে যে তার বয়সের কারণেই তাকে এনসিপি বলা হচ্ছে। সুতরাং এরকম একটা জেনারেশন জ্ঞাতে অথবা অজ্ঞাতে তারা এনসিপির মতো তরুণ এনসিপি না শুধু, আপনি যদি গণ অধিকার পরিষদ সহ কিছু তরুণদের রাজনৈতিক দল আছে, এই সমস্ত রাজনৈতিক দলকেও অন্তত বয়সের বিবেচনায় নিজেদের ঘনিষ্ঠ ভাবতে শুরু করেছে। আপনি এই যে প্রক্সিমিটির জায়গাটা, তার ঘনিষ্ঠতা সে কিভাবে উপলব্ধি করবে, এটা আপনি ভাই মাইন্ড রিড করতে পারবেন না কারণ। সুতরাং আমি মনে করি যে বয়সের বিবেচনায় এই দলটা আমার দল, আর সব মুরব্বী হয়ে গেছে, তো এভাবে যদি বিবেচনা করেন, এই কারণে আমি বলছি আগামী নির্বাচনকে নিয়ে আমরা যেভাবে অনেকেই এভাবে চিন্তা করি অমুক দল একেবারে ক্ষমতায় এসে গেছে, আবার কেউ কেউ চিন্তা করছেন এবার সব ওলট পালট হয়ে আরেক দল চলে আসবে, আমার কাছে বাস্তবতা এরকম মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে আপনি দিন শেষে একটা দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলির জন্য। কেন আমি সুযোগটা বলছি, আপনি যদি অতি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফর্মাল আর ইনফর্মাল জরিপের দিকে আপনি খেয়াল করেন, জরিপদের অধিকাংশ বায়াসড হয় এই সমস্ত ক্ষেত্রে, তারপরও যদি আপনি খেয়াল করেন ভোটারদের একটা বড় অংশ এখন পর্যন্ত ডিসাইড করেনি। এই ডিসাইড করেনি সে কাকে ভোট দিবে, বাট তার ডিসিশন কিন্তু এটা যে সে ভোট দিবে। এবং এরা তরুণ, সো যারা ডিসিশন নিচ্ছে না এখন বিএনপির মতো বৃহৎ পলিটিক্যাল পার্টিতে নিশ্চয়ই ওই আনডিসাইডেড ভোটারদের জন্য প্রোগ্রাম থাকবে, জামায়াতের থাকবে, এনসিপি নিজেরা তরুণ, তারা এটাকেও সেল করার চেষ্টা করবে। সুতরাং সব মিলিয়ে এটা একটা দারুণ পরিস্থিতি তৈরি হতে পারে। আমি যেটা আপনি আমার ওই যে রিপোর্টারের কথা মনে করে দিলেন, সেজন্য আমি বলছি আমি ইমাজিন করতে পারি আমাদের আগামীর পার্লামেন্টটা একটা দুর্দান্ত পার্লামেন্ট, আমরা সেই আশাই করি। ফরিদুল হক, নির্বাচনী জোট নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, নির্বাচন যত সংকট হোক আমরা সংশয় প্রকাশ করলাম, কিন্তু নির্বাচনে জোটের ব্যাপারে কিন্তু সংশয় নেই, সেখানে কিন্তু তৎপরতা অব্যাহত রয়েছে। অনেকে ধরেই নিচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে এনসিপির কোনো নির্বাচনী জোট হবে না, অন্যদিকে বিএনপির সঙ্গে এনসিপি নির্বাচনী জোট হতে যাচ্ছে, এরকমটাই খবর। দু একটি মিডিয়ায় নিয়ে সংবাদও প্রকাশ করেছে। আপনার দলের কাকে কোথায় কিভাবে ছাড় দেওয়া হবে সে বিষয় নিয়ে আলোচনা চলছে, নামও চলে এসেছে, এ ধরনের রিপোর্ট হচ্ছে। সবগুলি ভিত্তিহীন, সবগুলি গুজব তা নয়, কারণ আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের কিছু কিছু খবর থাকে, সবই মিডিয়া আসে সেরকম নয়, ফয়েজের মধ্যে আরো বেশি থাকে। সরকার থাকলে অনেক খবরই থাকে, সরকারের খবর থাকে, বিরোধী দলের খবরও থাকে। ফরিদুল হক, আমাদের দর্শকদের কি বলবেন আসলে কি হচ্ছে এই জোট নিয়ে?
না, জোটের ব্যাপারে আমরা আসলে ফর্মালি এখনো কোথাও কোনো আলোচনা শুরু করিনি, একদম পরিষ্কার। আমাদের যে আলোচনা এখন পর্যন্ত হয়েছে, এখনো এটা জোট যেটা চলতেছে সেটা পুরোপুরি জুলাই সনদ কেন্দ্রিক। আমরা এই জায়গাটাতে খুব স্ট্রিক্ট, খুব কনসার্ন এই জায়গাটাতে। আমরা খুব পরিষ্কারভাবে বুঝি, আমি একটু আগে বলছিলাম যে মাঠটা যদি আমরা ঠিকমতো তৈরি করতে না পারি এই সময়টার মধ্যে, নেক্সটে আমাদের মানে গণতন্ত্রের চর্চা করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কিন্তু বিএনপি আপনাদের নেয়ার ব্যাপারে আগ্রহী, এটা তো ঠিক। না, এই আগ্রহের ব্যাপার সবারই থাকতে পারে, সেটা জামাতের আমরা কিন্তু জানি এখন না। আগ্রহ নেই, আগে সবারই যাও থাকতে ছিল। পারে, আমরা আমরা জানি সবাই না জানি আর কার কি। কার কি আছে না আছে। এবং আমাদের জায়গা থেকে এই ইস্যুতে এখন পর্যন্ত যে আলোচনা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আলোচনা হচ্ছে আমরা কোনো জোটের আলাপে এখন যাব না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আমরা যাইও, আমাদের প্রধান কিংবা প্রথম হবে, অগ্রাধিকার হবে যে আমরা নিজেরা যাতে একটা স্বতন্ত্র রাজনৈতিক ধারা তৈরি করতে পারি। কারণ এইখানে বিএনপির রাজনৈতিক ধারা এবং জামাতের রাজনৈতিক ধারা, এটা একটা মনে করেন যে ঐতিহাসিক রাজনৈতিক ধারা। বিএনপি ধরেন ওই আপনি যদি 1885 সালের কংগ্রেস বলেন, কংগ্রেস ভাঙতে 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 জি। বিকাশ হইতে হইতে আজকে বিএনপি। জি। এই একই ধরনের রাজনৈতিক দল। হুম। জামাত একটা ঐতিহাসিকভাবে একটা ইসলামপন্থী একটা, দেখবেন তাদের অনেকগুলো রাজনৈতিক এলাই আছে পৃথিবীর বিভিন্ন দেশে, মৌদুদিবাদ সব মিলে আজকের একটা ধারা। কিন্তু এর বাইরে ধরেন একটা বামপন্থীদের একটা রাজনৈতিক ধারা এখানে ছিল। কিন্তু বাংলাদেশপন্থী একটা রাজনৈতিক দল, একটা নতুন ধারা রাজনৈতিক দল হওয়ার একটা দারুণ ধরেন সুযোগ তৈরি হয়েছে। এখন আপাত দৃষ্টিতে আপনার কাছে দেখলে মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে, কোনো একটা বড় দল জোটের সাথে গেলে হয়তো বা কিছু আসন টাসন আসন পেতে পাওয়া পারে, যাবে, জি। এবং এই আলাপটা করা এই জন্য ইজি। কিন্তু আমরা যারা দীর্ঘ সময় ধরে একটা বিভিন্ন রকম অ্যাক্টিভিজম, বুদ্ধিভিত্তিক অ্যাক্টিভিজম, এইগুলোর মধ্য দিয়ে আসলে এই রাজনৈতিক পর্যায়ে এসছি, আমরা এটা পরিষ্কারভাবে বুঝি যে এটা আসলে কোনো শর্ট রান রেস না, Right. এটা একটা লং রান রেস। লং রান রেসে আমাদেরকে আস্তে ধীরে আগাতে হবে এবং মানুষের সাথে থাকতে হবে। এবং আমরা খুবই মোটা দাগে একদম খুব পরিষ্কার, যত মানুষের সাথে আমাদের কথা হয়, যত মানুষের সাথে আমরা মিশি, বেশিরভাগ মানুষ যারা ওই অর্থে কোট আন কোট সরাসরি রাজনীতির সাথে যুক্ত নন যে কোনো Right. ফর্মে, বেশিরভাগ মানুষ আমাদেরকে একটা কথা বলে, ভাই তোমরা পুরনো কোনো ইয়ের মধ্যে যেও না, তোমরা একটা নতুন রাজনৈতিক ধারা ক্রিয়েট করো, আমরা তোমাদের সাথে আছি। পুরনো রাজনৈতিক দলগুলোকে দেখে আমরা বিরক্ত, আমরা আর এদেরকে চাই না, তোমরা নিজেরা দাঁড়াও, আমরা তোমাদের সাথে আছি, যা সহযোগিতা করা লাগে আমরা করবো। এই যে আপিল জনগণের মধ্যে থেকে, এই আপিলকে আমরা অ্যালাউ, মানে কি বলে যে ইয়ে করতে পারবো, ইগনোর করতে পারবো না। এই আপিলকে আমাদেরকে অ্যালাউ করতে হবে। এই আপিল নিয়ে আমাদেরকে একটা স্বতন্ত্র জায়গা তৈরি করতেই হবে। এবং এটা একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আমরা বুঝি যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই পরিমাণ ছাত্র জনতা রাস্তায় নেমে এসছে, বিশেষত তরুণরা, তাদের যে আপিল তৈরি হয়েছে, এই আপিলকে তো কন্টেইন করতে পারতে হবে। এবং এইটা আমি মনে করি যে এনসিপির এটা একেবারে ঐতিহাসিক দায়িত্ব না, কর্তব্যও বটে। এনসিপির এটা কর্তব্য, এটাকে তার কন্টেইন করতে হবে। নির্বাচন সংক্রান্ত আইন, যেটা গণপ্রতিনিধিত্ব আদেশ, যা আরপিও নামে বেশি পরিচিত, সেটি সংশোধন হয়েছে। সেই সংশোধন অনুযায়ী জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এটা বেশি আলোচনা হচ্ছে। ফয়েজ আহমদ, এতে ছোট দলগুলো কি কিছুটা সমস্যায় পড়বে? না, এটা সমস্যা নয়। ছোট দলগুলোর জন্য আমি বলি যে একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। কেন? একটা ইমেজ তৈরি হবে, কিন্তু হ্যাঁ, আপনি দেখেন মাঠে, ভোটের মাঠে সংকট তৈরি হবে। না, আপনি দেখেন, সেটা হচ্ছে আপনি শুনেন, আপনি যদি একটা টুথপেস্ট বিক্রি করতে চান, তাহলে আপনি কিন্তু আপনার চুল কত লম্বা সেটা দেখিয়ে টুথপেস্ট বিক্রি করতে পারবেন না, আপনার দাঁত কত সুন্দর সেটা দেখিয়ে বিক্রি করতে হবে। সুতরাং আপনি নির্বাচনের মাঠে নেমে, ধরুন বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করছে তাদের যুগপৎ আন্দোলনের, ধরুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তার নির্বাচনী প্রতীক কোদাল। উনি দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছেন, পুরনো রাজনৈতিক দল, অথচ এই মার্কাটা মানুষের কাছে হয়তো এভাবে পরিচিত না। ইটস এ হিউজ চান্স টু, মানে আপনি পিপলের কাছে মার্কাটা নিয়ে যাবেন, তারা চিনবে, তারা জানবে। এবং একই সঙ্গে আপনাকে এই ক্যাম্পেইনেও যেতে হবে যে এবার দানেশির যা কোদালতা। আমি একটা উদাহরণের জন্য জাস্ট বললাম আপনাকে। সো আপনি, আমাদের উপমহাদেশে রাজনীতিতে জোট একটা পুরনো ব্যাপার, এবং জোটের মধ্য দিয়ে ভোটে যাওয়ার একটা শক্তিশালী ব্যাপারকে ইঙ্গিত করা হয় যে কোন জোটের শক্তি কতটা, সেটা নির্ভর করে তার সঙ্গে কতগুলি দল আছে তার ভিত্তিতে, তাই তো? সেক্ষেত্রে আমরা ঐতিহাসিকভাবে যদি খেয়াল করি বাংলাদেশের জোটের রাজনীতির প্রেক্ষাপটে, সেক্ষেত্রে আমরা অনেকগুলি দলকে এই ভোটের মধ্য দিয়ে অন্য দলের মধ্যে বিলীন হয়ে যেতে দেখেছি। এই বিলীন হয়ে যাওয়ার অনেকগুলি কারণ থাকে। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই দলগুলির নিজস্ব যে সমস্ত প্রোগ্রাম, যেমন
ফরিদ বলছিলেন যে ওনাদের টার্গেট থাকবে এনসিপির যে প্রোগ্রাম, এনসিপির যে রাজনীতি, সেই রাজনীতি নিয়েই সামনে এগোনো। আমি বিশ্বাস করি যে কোনো পলিটিক্যাল পার্টি তার কাছাকাছি মতাদর্শের সঙ্গে যায়, কাছাকাছি প্রোগ্রামের সঙ্গে যায়, এরকম দলের সঙ্গে তো সে কৌশলগত কারণে, নির্বাচনী কারণে জোট করে, তাই না? এখন ওই জোটে যাওয়া মানে তার মতাদর্শকে বিসর্জন দিয়ে সে বড় দলের মতাদর্শ গ্রহণ করা বা তাদের সঙ্গে একাকার হয়ে যাওয়া, এটা তো রাজনীতি না। সুতরাং এটা ছোট দলগুলি, আপনি যেভাবে বলছেন ছোট দলগুলির জন্য একটা বড় সুযোগ তৈরি করেছে, তাদের প্রতীককেও মানুষের কাছে পরিচিত আপনার সাথে করে ফয়েজ তুলবে। আহমদ আমি একমত, 100% একমত। যে এখন জানান কুদালের উদাহরণ দিলেন, এখন আপনি আমি নিজেও জানতাম না যে তাদের প্রতীক কুদাল। এই আমি পোস্টার দেখে আমার এটা ঠিক যে আমি এখন নিশ্চিত হচ্ছি যে এই দলের প্রতীক হলো কুদাল, এবং এটা ভালো। দল তার আলাদা একটা পরিচয় পেলো, একটা স্বাতন্ত্র্য তৈরি হলো, কিন্তু এটা তার দলীয় একটা মানে লাভের বিষয়, পরিচিতির বিষয়। কিন্তু ভোটের রাজনীতি কি সংকট তৈরি করে না? আচ্ছা দেখুন, কারণ এই ধরনের বড় দলের সাথে জোট গেলে বড় দলের প্রতীকটাই মুখ্য হয়ে দাঁড়ায় একটা সময়। নির্বাচন কমিশন, সরকার বা এজ এ হোল রাষ্ট্র, এই পুরোটার দায়িত্ব কি রাজনীতিকে বিকশিত করা নাকি কোনো দলের জয় পরাজয় নিশ্চিত করা? আমি কিন্তু ডেফিনেটলি, হ্যাঁ, আমি কিন্তু এই প্রস্তাবের সমর্থক। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, কিন্তু So, আমরা কি শুধু জানতে চাচ্ছি ছোট দলগুলো ভোটে গিয়ে একটু প্রবলেম পড়বে কিনা? আমার মনে হয় না, পার্সোনালি আমার মনে হয় না। আমার মনে হয় না, কারণ এই কারণে বলি যে শুনেন, এই বাংলাদেশের মানুষ কিন্তু এক সময় ওই আমাদের এলাকায় বলে আর কি, যে আমি জানি না আপনারা এটা শুনুন, ডালের বড়া খাইয়ে জমি লিখে নিয়ে ঘটনা আছে। এখন তো আর সেই দিন নাই। বাংলাদেশের মানুষ, আমি এবং একই সঙ্গে এটা বলি, এটা খুব ইন্টারেস্টিং, যদি উনাদের দল শাপলা প্রতীকটা পায়, খেয়াল করবেন বাংলাদেশের রাজনীতিতে ধানের শীষ, নৌকা, নাঙ্গল, দাড়িপাল্লা, এই যে 4টা প্রতীক আপনাকে আমি বললাম নির্বাচনী প্রতীক, এর বাইরে আপনি প্রমিনেন্ট কোন নির্বাচনী প্রতীকের কথা বলতে পারবেন না। কঠিন। সো ওনারা শাপলাকে নিজেদের দলীয় নির্বাচনী প্রতীক বিবেচনা করে সারা দেশে যেভাবে ক্যাম্পেইন করে মানুষের মুখে বা মননে মগজে শাপলাকে পরিচিত করতে সক্ষম হয়েছেন এনসিপির প্রতীক হিসেবে, পাওয়া না পাওয়া অন্য বিষয়টা টেকনিক্যাল আইনি বিষয়, আমি ওই জায়গায় যাচ্ছি না। ওনারা তো ওনাদের রাজনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে নিজ দলের প্রতীককে ইতিমধ্যে প্রমিনেন্ট করে ফেলেছে, না পাওয়ার আগে। সো আপনার যেই দলের মার্কা মাথাল, যেই দলের মার্কা ট্রাক, যেই দল, আরো অনেক রকম মার্কা আছে, যেই দলের মার্কা কাঁঠাল। এখন আমি বলি, যদি আপনাকে প্রশ্ন করি কাঁঠাল কোন দলের মার্কা, আপনি হয়তো দলের নাম বলতে পারবেন না, বা আপনি জানেন না কাঁঠাল কোন দলের মার্কা, কাঁঠাল বলে কোনো প্রতীক আছে। এটা একটা ভিন্ন বাস্তবতা। সুতরাং আমি মনে করি ওভারঅল আপনার 5 বছর পর যখন একটা নির্বাচন আসে, সেই নির্বাচনে আমাদের রাজনৈতিক দলগুলি, দেখুন আমরা 5 আগস্টের পরে রাজনৈতিক চিন্তাভাবনা যদি 5 আগস্টের পূর্ববর্তী চিন্তাভাবনার মধ্যেই আটকে রাখি, তাহলে এটা বড় বিপদ, সামগ্রিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিপদ। সে জায়গা থেকে বলছি যে আমাদের চিন্তা করতে হবে, একটা নির্বাচন শুধুমাত্র আমার কয়েকজন লোক নির্বাচিত হয়ে এমপি হবে, মন্ত্রী হবে, এলাকা মানুষ আসবে, তার বাসা বাড়িতে বৈশা থাকবে, অনেক কথাবার্তা শুনবে, এটা না। আমাদের রাজনীতিকে মানুষের কল্যাণের জন্য বিকশিত করার যে সুযোগ, এই নির্বাচনটাকে সে জায়গায় কাজে লাগাতে হবে। ফরিদুল হক, নির্বাচনে জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচন প্রতিযোগিতা করতে হবে, যেটা আমরা আলোচনা করছিলাম। আপনার দলের তো প্রতীক জটিলতায় কাটছে না। দুটো প্রশ্ন আপনার কাছে, একটি হলো আপনার দলের প্রতীকের কি হলো, সাধারণ মানুষ এই জিনিসটা জানতে চায়। আরেকটা বিষয় হলো এই যে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে জোটে থাকলেও, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, নিজ দলের প্রতীকে জোটে থাকলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এইটার সাথে ফয়েজ ভাইয়ের সাথে আমি অনেকটাই একমত যে আসলে এটা বিকাশই হবে। মানে না হলে যেটা হয় যে দিন শেষে আসলে আমরা যেটা দেখেছি যে বড় রাজনৈতিক দলগুলোর সাথে যে ছোট ছোট দল, আমি আসলে ওইভাবে কাউকে অসম্মান করছি না, কিন্তু দলগুলো গিয়ে একটা সময় গিয়ে এত পরিমাণ ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারপরে শেষে গিয়ে দেখা যায় যে তাদের রাজনীতিটা হয়ে দাঁড়ায় শুধু 1-2টা আসন নিশ্চিত করা, ওই মার্কাটা নেওয়া। তো এইটা আসলে রাজনীতির বিকাশ হয় না কোনোভাবে। রাজনীতির বিকাশ করার জন্য চ্যালেঞ্জ নিতে হয়। আমরা এটাকে অত্যন্ত পজিটিভ হিসেবে দেখছি। আমি এটাকে পজিটিভ হিসেবে দেখি। তাতে করে মার্কার পরিচিতি তৈরি হবে, এবং এর মধ্যে দিয়ে হতে পারে যে একটা যাকে এখন আপাত দৃষ্টিতে ছোট দল মনে হচ্ছে, সে ভবিষ্যতে একটা বড় রাজনৈতিক দল হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো আইডেন্টি ক্রাইসিস থেকে সে বেরিয়ে যাবে। নিশ্চয়ই। আর রাজনীতি কিন্তু একটা চূড়ান্ত অনিশ্চয়তার, মানে দারুণ সুন্দর অনিশ্চয়তার জিনিস হচ্ছে রাজনীতি। মানে ধরেন আজকে যে এখানে আছে, আগামীকালকে সে কোথায় থাকবে আমরা কেউ জানি না। তো বড় দল মানে সবসময় সে বড় দল থাকবে, এটা নাও হতে পারে। আপনি খেয়াল করে দেখেন যে এই যে মার্কার প্রশ্নটার ভেতরে কিন্তু আমাদের এই যে ফয়েজ ভাই 3-4টা মার্কার কথা, 3টা মার্কার কিন্তু খুব দারুণ হিস্ট্রি আছে। যেমন লাঙ্গল ছিল হচ্ছে কৃষক প্রজা পার্টির মার্কা,
সেইটা পরবর্তীতে গিয়ে সম্ভবত ইয়ের পরে 70-এর পরে হচ্ছে গিয়ে জাতীয় লীগের মার্কা হয়েছিল, আতাউর রহমান খান। উনি এটা নিয়ে সম্ভবত একটা কি দুইটা নির্বাচন করেছিলেন, 73 এবং 79। এরপর উনি যখন জাতীয় পার্টিতে যোগ দেন তখন গিয়ে ওনার মার্কাও জাতীয় পার্টির হয়ে যায়। খুব ইন্টারেস্টিং। কিন্তু ধানের শীষ ছিল মাওলানা ভাসানীর মার্কা। 73-এর নির্বাচনে মাওলানা ভাসানীর দল ধানের শীষে নির্বাচন করেছে। যখন মাওলানা ভাসানীর একটা বড় অংশ বিএনপিতে যোগদান করে তখন গিয়ে ধানের শীষও তারা বিএনপিতে নিয়ে যায়। নৌকা ছিল যুক্ত ফ্রন্টের মার্কা, ওখানে তো আরো দল ছিল, সম্ভবত যুক্ত ফ্রন্টের নিজাম ইসলাম পার্টিও ছিল, কিন্তু এরপরে গিয়ে আওয়ামী লীগ এই নৌকা নিয়ে রান করে। তো এরকম কিন্তু দারুণ হিস্ট্রি আছে। সো মার্কাগুলো গুরুত্বপূর্ণ। এই মার্কাটা একটা ঐতিহাসিক পথ পরিক্রমার মধ্য দিয়ে দলগুলোর হয়ে ওঠে। জটিলতার কি অবস্থা? মার্কার জটিলতার ব্যাপারে নির্বাচন কমিশন, আমি একটু আগে বলছি যে আমাদের সাথে পুরোপুরি একটা বইমাত্র আচরণ করতেছে। আমরা নির্বাচন কমিশন যতগুলো কথা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি, নির্বাচন কমিশন আমাদের কোনো লিখিত কোনো ইয়ে দেয় নাই। আমরা বিভিন্ন ভাবে শুনেছি যে জাতীয় প্রতীক ইস্যু আছে, আপনার ধরেন হইতেছে কি বলে জাতীয় ফুলের ইস্যু আছে, এক জায়গায় ছিল না, জাতীয় প্রতিষ্ঠানের ইস্যু আছে। এই প্রত্যেকটার ব্যাখ্যা আমরা দিয়েছি যে এই ধরনের মার্কা অলরেডি আছে। সর্বশেষ আমরা যে ব্যাখ্যা দিয়েছি যে 2006 সালে নৌকা, ধানের শীষ, লাঙ্গল এই 3টা মার্কার ব্যাপারে রিট হয়েছিল। কেন? এগুলো কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো প্রতীকের অংশ। 2006 রিট হয়েছিল 3টা মার্কা নিয়ে। কারণ পুলিশের মার্কার লোগোর মধ্যে নৌকা ছিল, আপনার লাঙ্গল ছিল হইতেছে গিয়া এই যে আনসারের লোগোর মধ্যে, আর ধানের শীষ তো সবগুলো জাতীয় প্রতীকের মধ্যেই আছে। এই বিবেচনা এগুলো প্রতীক হিসেবে থাকতে পারে কিনা সেটা রিট হয়েছিল। আদালত কিন্তু বলে দিচ্ছে যে এটা থাকতে পারে না, এবং এই প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু শাপলা আছে। আদালতের রায় হিসেবে আপনারা কি একটু সুবিধাজনক অবস্থানে আছে? এখন ধরেন আদালত, আমরা আসলে এটাকে আদালতে নিয়ে যেতে চাই না। আমরা মনে করি নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, এবং আমরা যে ব্যাখ্যা দিয়েছি সেই অনুযায়ী এটা নির্বাচন কমিশন দিতে পারে। ঠিক আছে। এবং সর্বশেষ আমরা এমনও শুনেছি যে তারা একটা ওই যে বিজ্ঞপ্তি দিবে, ওই বিজ্ঞপ্তি দিয়ে তারা মার্কা বলবে, কিন্তু ওই আইনের মধ্যেও বলা আছে যে বিজ্ঞপ্তি দিলে আমরা যে মার্কাটা চেয়েছি সেই মার্কাটাই তাকে বিজ্ঞপ্তিতে বলতে হবে। কিন্তু আমরা এমনও শুনেছি যে সেইটা না দিয়ে তারা একটা অন্য মার্কা চাপিয়ে, আমরা শুনছি সেটা আমরা প্রতিবাদ করেছি। তারা মানে বিষয়টা রিভিউ করছে, এরকম একটা শুনলাম। দেখা যাক, এখন পর্যন্ত আমরা তো চেষ্টা চালাচ্ছি। আমরা এখনো আশাবাদী নির্বাচন কমিশনকে যদি কোথাও থেকে রিমোট কন্ট্রোল চালানো না হয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারলে তারা আমাদেরকে শাপলা মার্কা দিবে, এটা আমরা আশাবাদী। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আরপিও সংশোধনের খসড়া অনুমোদন যেটা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে কোনো সংসদীয় আসনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন। এটি নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর জন্য একটি সতর্ক বার্তা। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হলো, নির্বাচন কমিশন সেই কাজটি করবেন কিনা? এই বিষয়ে নির্বাচন কমিশন, পরিষ্কার বলি, নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। সে কি করবে না করবে, আমি একটু ব্যাখ্যা দিলে আপনার জন্য জবাব দিতে সুবিধা হবে। আসলে নির্বাচন কমিশনে যে প্রবলেমটা হয়েছে, যেটা ফরিদুল হক একটু বলেছিলেন, এটা রাজনৈতিক দলগুলোর মনোনীত ব্যক্তিরা কিন্তু এখানে নির্বাচন কমিশনার হয়েছে। এই কারণে মানুষের মনেও কিন্তু এই সংকটটা তৈরি হয় যে না, আমি সবগুলি কনসার্ন তো জনপরিসরে নানান ভাবে আছে। হ্যাঁ, কিন্তু এটা একটা বড় বার্তা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বার্তা কিন্তু এটা একটি না। সাধারণ মানুষ মনে করছে নির্বাচন কমিশন এটার প্রয়োগ করবে কিনা, অর্থাৎ নির্বাচন কমিশন যে এম্পাওয়ারমেন্টটা নিজেরা নিল আরপিও সংশোধনের মধ্য দিয়ে, সেটা তারা নিজেরাই প্রয়োগ করবে কিনা, তাই তো? আমি আপনাকে
জাস্ট রিসেন্ট দুটো ঘটনার কথা বলি। দুটো ঘটনা মানে ঘটনা একই, ব্যক্তি দুজন, যে কে এম নুরুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন হচ্ছে হাবিবুল আউয়াল সাবেক প্রধান নির্বাচন কমিশনার। এই দুজন মানুষের নেতৃত্বে বিতর্কিত দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ তাদেরকে এক ধরনের বার্তা দিয়েছে। তাদেরকে যে বার্তাটি দিয়েছে সেটা অতীতের নির্বাচনের জন্য বার্তা, ভবিষ্যতের নির্বাচনের জন্য সতর্কতা। আমরা নাগরিক হিসেবে, সরকার বা নাগরিকরা আমাদেরকে যেখানেই যে দায়িত্ব দেখ না কেন, সেটা ইমানের সঙ্গে পালন করা আমাদের দায়িত্ব, সেটার ওই মর্যাদাটা রক্ষা করা আমাদের দায়িত্ব। মর্যাদাটা রক্ষা করতে না পারলে কি হয় এটা মানুষ দেখিয়ে দিয়েছে। সুতরাং কোনোভাবেই কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের উচিত হবে না নাগরিকদের শক্তিকে অবজ্ঞা করা। কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, এই ডিসাইড করার ক্ষমতা আমাকে আপনাকে কেউ দেয়নি। মানুষ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের, মানুষ দেখুন, মানুষ 16 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। মানুষ ভোট দিতে চায়। মানুষের সঙ্গে যদি কেউ তামাশা করে, মানুষ সেটা ভালোভাবে নেবে না। পরিষ্কার এই জায়গা, পরিষ্কার। মানুষ 5 আগস্ট কিন্তু এমনি ঘটেনি। 5 আগস্ট কিন্তু 16 বছরের মানে যে ক্ষোভ, সেটার বিস্ফোরণ। সুতরাং আপনি এই ক্ষোভকে যদি মাত্র 1.5 বছরের মাথায়, 2 বছরের মাথায় ভুলে গিয়ে আবার যা ইচ্ছে তাই করেন, খেয়াল রাখবেন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে, ইভেন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সূত্রপাতকে যদি আপনি ধরেন, যতগুলি সংঘাত সহিংসতার ঘটনা এই ভূখণ্ডে ঘটেছে, তার প্রত্যেকটি সূত্রপাত হয়েছে বিতর্কিত ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে। সুতরাং আমরা যদি আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন কথা যে আমরা জাতিকে আরো একটি সংকটের দিকে ঠেলে দিব। আমরা কালেকটিভলি সেই কাজটি করব কিনা, এখানে পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে, এখানে ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি আছে, এখানে সরকারের রেসপন্সিবিলিটি। আমরা কালেকটিভলি সবাই মিলে এই ভুলটা দ্বিতীয়বার করতে পারি না। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমাদের নির্বাচন কমিশন অবশ্যই, যেহেতু এই নির্বাচন কমিশন তারা ERPO সংশোধনের উদ্যোগ নিয়েছেন, তারা যেহেতু এটা করেছেন, তারা এটা প্রয়োগ করার লক্ষ্যেই করেছেন। তাদের যদি সেই নিয়ত না থাকতো তাহলে তো তারা এটা করতেন না। অতএব তাদের এই জায়গায় যে একটা গুডউইল আছে, এটা আমরা বিশ্বাস করি। এবং আমরা একই সঙ্গে এটাও বিশ্বাস করতে চাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যেও সেই পলিটিক্যাল উইলনেস আছে, যেটার মধ্য দিয়ে ওনারাও, ধরুন যেই দলে নির্বাচনে আসবে, কথার কথা আমি ধরে নিলাম বিএনপি নির্বাচনে আসবে, বিএনপিকে তো নির্বাচনে আসার পরে অবশ্যই আনন্দ করে গর্বের সহকারে বলতে পারতে হবে আমি একটা সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে আসার সরকার, তাই না? এটা শেখ হাসিনা যে ভোটচোরের অপবাদ নিয়ে সারা ক্ষমতায় যতদিন ছিল ততদিন এই যন্ত্রণা তাকে তাড়িত করেছে, তাই না? সুতরাং আগামী নির্বাচনটাকে দুর্দান্ত নির্বাচন করার জন্য বেশ কিছু ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জায়গায় কাজ হয়েছে। এর মধ্যে আমি আপনাকে জাস্ট শর্ট করে বলে দিই। একটা হচ্ছে যেমন সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংজ্ঞায়ন, সেই সংজ্ঞার মধ্যে ঢোকানো হয়েছে। অর্থাৎ পুলিশ সহ অন্যান্য বাহিনীগুলির সদস্যরা যেভাবে অ্যাক্ট করতে পারে একটা অনিয়ম হলে, সেনাবাহিনী সেম কায়দায় করতে পারবে। এটা বড় অর্জন। আপনি যেটা বলছেন যে পুরো কেন্দ্রের ভোট বন্ধ, পুরো আসনের ভোট বন্ধ করে দেওয়ার ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে। এবং এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে বডি অন ক্যাম এবং সিসি ক্যামেরা ইনস্টলেশন, এগুলি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং এই জায়গাগুলির ফলে যেটা হবে যে আমাদের নির্বাচনটা একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে ধরনের উদ্যোগ সরকারের দিক থেকে বা ইসির দিক থেকে নেওয়া দরকার, সেগুলি ইতিমধ্যে নেওয়া হয়েছে। ফরিদুল হক, আবারও সেই পুরনো কথাতে আসে যেটা আমরা মাঝখানে আলোচনা করছিলাম। আসলে ফয়েজ আহমদ সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো বললেন, সাথে এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এখানে মুখ্য। এই যে 5 আগস্টের যে পট পরিবর্তন, এটা আসলে যে যাই বলুক না কেন, আসলে পাঠাতন পরিবর্তন হয়েছে। এটা সামনে আমরা কিছু কিছু টের পাচ্ছি, অনেক রাজনৈতিক দল টের না পেলেও তাদেরকে টের পাওয়ানো হচ্ছে। আমরা এমনও দেখছি যে অনেক রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য হচ্ছে, প্রচার প্রপাগান্ডা আলাদা, নতুনত্ব, আধুনিকতা, টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে সামনে নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনি একজন তরুণ রাজনীতিবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনি কি এই আশাবাদ ব্যক্ত করতে পারছেন যে সামনে নির্বাচনটি ঠিকমতো হবে? এখন পর্যন্ত আশাবাদী। এবং ওই যে যেটা বললেন যে পাটাতন চেঞ্জ হয়েছে,
কেউ বুঝতে পারছে, কেউ পারছে না, দেরিতে হলেও বুঝতেছে। তো এই বোঝাপড়ার মধ্য দিয়ে সবাইকে যেতে হবে। পুরনো কোনো রকম চেষ্টা চক্রান্ত এটা যদি কেউ করার চেষ্টা করে, তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতি হবে। আচ্ছা। মানে ধরেন পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে, আমি যে যাদের কথা বললাম, বিশেষত এখন যাদেরকে সামনে আমরা দেখতে পাচ্ছি, তারা যদি এই পাটাতনের সাথে সামঞ্জস্য রেখে তাদের রাজনৈতিক কালচার, পলিটিক্যাল ন্যারেটিভ, ইভেন ধরেন রাজনৈতিক আইডিয়া, এইগুলোর মধ্যে পরিবর্তন আনতে না পারে, তাহলে সময়ের স্রোত বলে একটা কথা বলি না, এই স্রোতে তারা হারিয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন যেই ধরনের মানে আমি ধরেন চাঁদাবাজির কালচারকে যদি আপনি রাজনৈতিক দল এটাকে ধরেন ডিল না করে, এই রাজনৈতিক দলের জন্য ভবিষ্যতে অনেক কঠিন সময় আসবে। এইটাকে আপনি এইভাবে চালাতে পারবেন না। মানে এটা মনে করার কোনো কারণ নেই এভাবেই চলবে, এবং এটা মনে করার কোনো কারণ নেই নির্বাচন হয়ে ধরেন আপনি 2/3 মেজরিটি নিয়েও একটা রাজনৈতিক দল যদি আগামী 6 মাস পরে ক্ষমতায় আসে, তারা এসে পরের দিন থেকে হাসিনা হয়ে যেতে পারবে। প্রথমত হচ্ছে তাদের হাসিনা ফিগার এই মুহূর্তে বাংলাদেশে এক্সিস্ট করে না, ওই ধরনের হাসিনা ফিগার নাই। দ্বিতীয়ত আরো অনেক কিছু নাই যেটা হইতে হাসিনা হওয়া লাগে। তো এটা নতুন করে রেস্টোর করতে তো আসলে একটা টাইম লাগে। আপনি খেয়াল করে দেখেন, হাসিনা 9 সালে প্রথম ক্ষমতা নিয়ে তাকে একদম অফিসিয়ালি ফ্যাসিবাদে যাইতে তাকে কিন্তু 14 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এর মধ্যে তাকে অনেকগুলো কাজ করতে হয়েছে, পঞ্চম সংশোধনী, যুদ্ধাপরাধীদের বিচারের নামে একটা ধরেন ট্রায়াল, এরকম বহু কাজ তাকে করতে হয়েছে। কইরা তারপরে কিন্তু ওইখানে এসে গেছে। তো এই সময়টা লাগবে। এতদিন আপনাকে এই জেনজি টাইম দিবে না, যদি টের পায় আপনাকে রাতারাতি ধরে ফেলবে। সো দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল টাইম। তো সেই জায়গা থেকে আমি মনে করি না কেউ এই দুঃসাহস করবে যে নির্বাচনকে কোনো ধরনের কোনো ম্যানিপুলেশন করার, সেটা রাষ্ট্রের দিক থেকে হোক, সরকারের দিক থেকে হোক। সরকারের তো আসলে করার কোনো সুযোগ নেই, কারণ সরকারের তো এখানে কোনো ইন্টারেস্ট নাই, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের দিক থেকে। বরঞ্চ আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর ভেতরে কনসার্ন আছে, এবং এটা নিয়ে আমাদের অনেকের সাথে আলাপ আলোচনা হয় যে এইটাকে আমাদের সবাইকে মিলে ঠিক করে মানে ঠিকভাবে করতে হবে। না হলে ওই মাফিয়া ফ্যাসিস্টরা এবং হচ্ছে দিল্লি, তারা এখানে সুযোগ পেয়ে যাবে যে এই জিনিসটাকে ভন্ডুল করার জন্য, নস্যাৎ করে এখানে একটা ধরেন এমন ধরনের একটা সরকার আনা যেটা আবার একটা বিরাজনীতিকরণের দিকে নিয়ে যেতে পারে। ফরিদুল হক এবং ফয়েজ আহমদ, আপনাদের এই মূল্যবান আলোচনায় এবং মতামতের মাধ্যমে আমাদের দর্শকরাও নতুনভাবে ভাবতে চেষ্টা করবে যে আপনারা আসলে কি বলতে চাচ্ছেন, কোন দিকে দেশ যাচ্ছে। আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন দুজনেই, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।